2017 চ্যাম্পিয়ন ট্রফি উইনার, 2021 টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালিস্ট, 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালিস্ট, দেশের বাইরে গিয়ে সাউথ আফ্রিকার মতো দেশের বিরুদ্ধে সিরিজ জেতা। এটাই পাকিস্তানের অ্যাচিভমেন্ট যে 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ গ্রুপ স্টেজ থেকেই বেরিয়ে যায়, 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ গ্রুপ স্টেজ থেকেই মুখ কালো করে বেরিয়ে যায়। হ্যাঁ, ইউএস এর মতো টিমের কাছে হেরে গ্রুপ স্টেজ থেকে বেরিয়ে যায়। আর এখন পাকিস্তানের টেস্ট ক্রিকেটের হাল এমন যে নিজের দেশে এসে পাকিস্তানকে ক্লিন সুইপ করে যাচ্ছে, সেটাও আবার এমন একটা টিম যে তাদের সাথে টেস্ট ফরম্যাটে কখনো জিতে উঠতে পারেনি। আপনাকে পরিষ্কারভাবে বলি তো 2016 সালে পাকিস্তানের টিম টেস্ট ফরম্যাটে নাম্বার 1 টিম ছিল, এবং 2017 সালে পাকিস্তানের টিম ওডিআই ফরম্যাটে বেস্ট টিম ছিল, এবং 2021 সালে টি-20 ফরম্যাটে পাকিস্তানের টিম টপ টিম ছিল। আর সবকিছু এই সময় শেষ হয়ে গেছে। কেননা আপনাকে বলি তো পাকিস্তানের আনপ্রেডিক্টেবল নেচার আজ থেকে না, হ্যাঁ এটা তাদের শুরু থেকে রয়েছে। ফিক্সার, হিংসা, রাজনীতি। পাকিস্তান ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সাথে প্রায় প্রতি বছর হারার পরেও এখন আফগানিস্তান, বাংলাদেশ, জিম্বাবুয়ে, এমনকি ইউএস এর মতো টিমের কাছে ম্যাচ হারারও রুটিন বানিয়ে নিয়েছে, যার কারণে পাকিস্তানের ক্রিকেট ফানগুলো পাকিস্তানের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আর এখন পাকিস্তানের ক্রিকেট টিম কোনো ফরম্যাটে টপ টিমের মতো না। তাহলে চলুন একটু জানার চেষ্টা করি যে কেন পাকিস্তানের টিমের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল। बांग्लादेश ने पाकिस्तान को हराया, सेंट्रल कॉन्ट्रैक्ट पर अब खतरा मंडरा है। National cricket team pulling out a shocking and historic win over Pakistan in this year's Cricket World Cup. वर्ल्ड कप पाकिस्तान को जिम्बाब्वे के हाथों अपसेट शिकस्त का सामना करना पड़ा है। दिन खबर है पाकिस्तान की तारीख का 17th वाइट, पाकिस्तान के होम सीरीज की तारीख का 2nd वाइट। आपस में एक दूसरे के डिफरेंसेस होते हैं, बैटिंग कोच की कारकर्दगी पे सवालिया निशान होते हैं, तो ये इल्ज हैं पाकिस्तान की क्रिकेट के, पाकिस्तान की क्रिकेट टीम के। हमारा सिस्टम ही फॉल्टी है। সবার আগে আপনি টেস্ট ফরম্যাট দেখলে পাকিস্তানের টিম 2016 সালে নাম্বার 1 টেস্ট টিম ছিল, কিন্তু এখনো পর্যন্ত ইয়াসির শাহের পর পাকিস্তান টিমে ভালো স্পিনার খুঁজে পাওয়া যায়নি পাকিস্তান টিমের জন্য। আবার পাকিস্তানের ফাস্ট বোলারদের প্রতিদিন 10 ওভার করে বল করার মতো ক্ষমতা নেই। পাকিস্তান টিমের ব্যাটসম্যানদের মাইন্ডসেট না অ্যাটাকিং না ডিফেন্সিভ, বলকে ফরওয়ার্ড করে খেলবে না ব্যাক ফুটে খেলবে সেটাই ঠিক করে করতে পারে না। স্পিনার বোলারদের টার্নিং ট্রেকে খেলার জন্য যে টেম্পারামেন্ট চাই সেটাও পাকিস্তান টিমের ব্যাটসম্যানদের কাছে মিসিং। হ্যাঁ, বাংলাদেশের মতো টিম 26 রানে 6টা উইকেট লস্ট করার পরেও রিকভার করে দেখায়, কিন্তু পাকিস্তান টিমের প্রতিটা ফরম্যাটে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান আউট হয়ে যাওয়ার পরে তাদের টিম আর উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। পাকিস্তান টিমের মধ্যে এই প্রবলেমটা আগের কিছু বছর ধরে চলে আসছে। সেকেন্ড বিষয়, রাজনীতি। জেনারেল নলেজ নেই, যেখানে কোনো রকম কোনো চিন্তা ভাবনা না করে ওয়ার্ল্ড কাপের মতো স্কোয়াডে প্লেয়ারকে সিলেক্ট করে নেওয়া, যেখানে টিমের মধ্যে না আছে ভালো স্পিনার, না আছে ভালো পেসার, না আছে ভালো ব্যাটসম্যান এবং না আছে ভালো ক্যাপ্টেন। হ্যাঁ, আজ পাকিস্তানের টিম এমন সিচুয়েশনের মধ্যে আছে যে যদি পাকিস্তান ক্রিকেট টিমের মধ্যে 4 জন ইনজুরি হয়ে যায় তাহলে তাদের রিপ্লেসমেন্টে সিনিয়র 4 জনকে খুঁজে পাওয়া অনেক মুশকিল। হ্যাঁ, এই পরিস্থিতি 5 বছর আগে ছিল না। ব্যাপারটা হয়েছে কি, কোভিডের পর পিসিবি পাকিস্তানের যখন ক্রিকেট চেয়ারম্যান হয়েছিল রামিজ রাজা, তখন সে পাকিস্তানের কালচার, পাকিস্তানের মেজাজ, পাকিস্তানের ক্রিকেট রুলস এই সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দেয়। যদিও শুরুর দিকে ঠিক ছিল, এরপর হয়েছে কি প্রতিটা দেশের ক্রিকেট টিম যখন প্লেয়ারের পারফরমেন্সের উপর বিচার করে প্লেয়ারকে স্কোয়াডের মধ্যে সিলেক্ট করে, তখন পাকিস্তানের টিম বন্ধুত্ব এবং প্লেয়ারের ব্যাকগ্রাউন্ড দেখে প্লেয়ারকে স্কোয়াডের মধ্যে সিলেক্ট করে, সেটাও আবার ওয়ার্ল্ড কাপের মতো স্কোয়াডে। হ্যাঁ, তার অনেক বড় উদাহরণ হ্যারিস রুফ, হাসান আলী, আজম খান। আর বড় ভুল হচ্ছে বাবর আজমকে ক্যাপ্টেন করা। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সারফরাজ আহমেদের পর এখনো পর্যন্ত পাকিস্তান টিমের মধ্যে একটাও ক্যাপ্টেন ম্যাটেরিয়াল নেই। কেননা বাবর আজমকে ক্যাপ্টেন করার পর তার বন্ধু হাসান আলী, তার বন্ধু হ্যারিস রুফ সুযোগের উপর সুযোগ পেয়ে যাচ্ছে। আর পিএসএল এর মধ্যে এবং প্রায় সিরিজের মধ্যে ভালো পারফরমেন্স করা আব্বাস আফ্রিদি টিমের মধ্যে জায়গায় পাচ্ছে না। ইরফান খান, নাইজির মতো ব্যাটসম্যান, মোহাম্মদ হ্যারিসের মতো উইকেট কিপার ব্যাটসম্যান থাকার পরেও আজম খানকে স্কোয়াডের মধ্যে সিলেক্ট করতে হবে, কেননা তার বাবা হচ্ছে যে মঈন খান, আর মঈন খানের ছেলে ক্রিকেট খেলবে। যে দেশে ক্রিকেট সেক্টরে চেয়ারম্যানের মতো জায়গায় সিওরিটি নেই, সেখানে যে কোনো প্লেয়ারকে কিভাবে সিরিয়াস নেবে? আপনি পাকিস্তান ক্রিকেট টিমের 2014 থেকে 2024 পর্যন্ত কোচের লিস্ট দেখেন তো।
মঈন খান থেকে গ্যারি কিস্টন পর্যন্ত কোনো কোচের সাথে পাকিস্তান টিমের প্লেয়ারদের ভালো সম্পর্ক নেই, কারণ পাকিস্তান টিমের প্লেয়াররা কখনো কোচের শিক্ষা নিত না, তারা শুধু রাজনীতি চাইতো। আর এই রাজনীতি কেসে অনেক বড় একটা নাম ফাহাদ আলম। কিছু বছর আগে পাকিস্তান টিমের মধ্যে ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে পারফেক্ট একটা ব্যাটিং ম্যাটেরিয়াল ছিল। মিডিল অর্ডারে সে সেরা ব্যাটসম্যান ছিল। হ্যাঁ, যে ডোমেস্টিক ক্রিকেটে 14,000-এরও বেশি রান করার পরেও তাকে পাকিস্তান ক্রিকেট থেকে বের করা হয়েছিল, কারণ ক্যাপ্টেনের কারণে সে আর আছে না। সেম থিং সারফরাজের সাথেও হয়েছে। হ্যাঁ, হ্যারিস সোহেল এবং শফিকের সাথে এই সব কিছু ঘটে গেছে, যার কারণে পাকিস্তানের টিম শেষ হয়ে গেছে। ভালো ফর্মে থাকা প্লেয়ারগুলোকে বসিয়ে রেখে টিমের মধ্যে রাজনীতি করা।